তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 35। তো আজ হচ্ছে মাঙ্গলিক দোষ ও সাড়ে সাতি কি এবং তার বিশ্লেষণ। দেখুন এখানে দুটি হরস্কোপ অঙ্কিত আছে, একটি মাঙ্গলিক দোষ এবং যোগ করে করা হয়েছে। তো এটি আজকের দিনেরই প্ল্যানেট। আজকেই কিন্তু আমাদের 31 তারিখ ক্লাস হচ্ছে। রাশি কুম্ভ, দেখেন কুম্ভ রাশি আপনার, গোটা দিনই হচ্ছে আপনার কুম্ভ রাশি। তো কুম্ভে চন্দ্র, শনি এবং শুক্র যুক্ত হয়ে অবস্থান করছে। মিনে রাহু, বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কন্যায় হচ্ছে কেতু আর মকরে রবি বুধ। এখানে লগ্ন ধনু বসিয়ে দেওয়া হয়েছে মাঙ্গলিক দোষ বা যোগ তৈরি করার জন্য। এদিকে একই প্ল্যানেটে দেখুন মকরে রবি বুধ, কুম্ভে শনি শুক্র চন্দ্র, মিনে রাহু, মিনকে লগ্ন দেওয়া হয়েছে, তৃতীয় বৃহস্পতি হচ্ছে আপনার মিথুনে মঙ্গল, এই কন্যায় কেতু। তো একই প্ল্যানেটটিকে শুধু একটু লগ্ন চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এখন আমাদের একটু জানতে হবে যে সাড়ে সাথে কি আর মাঙ্গলিক দোষ কি। আমরা কিন্তু অনেকেই জানি যে মাঙ্গলিক দোষ, আবার কখনো কখনো মাঙ্গলিক যোগ। তো যোগ আর দোষের মধ্যে পার্থক্য কি এটা আগে বুঝতে হবে। তো মঙ্গল যদি লগ্নের কখনো 4, 7, 8, 12 এবং লগ্নে যদি অবস্থান করে, অর্থাৎ মঙ্গল 1 নাম্বার ঘরে এই 1, 4, 7, 8, 12 এই কয়টা ঘরে যদি মঙ্গল অবস্থান করে লগ্ন সাপেক্ষে, তখন মাঙ্গলিক দোষ হয়ে থাকে। তো আমাদের কথা হচ্ছে যে মাঙ্গলিক দোষ হয়, আমরা কিন্তু জানি যে এইভাবে মাঙ্গলিক দোষ হয়। কিন্তু এই মাঙ্গলিক দোষ কখনো কখনো মাঙ্গলিক যোগ হয়। তো যোগ কেন হয়, কিভাবে হয়? বিশেষ করে কোনো লগ্ন সাপেক্ষে শুভ মঙ্গল যদি শুভ গ্রহ যুক্ত হয়ে মাঙ্গলিক দোষ যুক্ত হয়, কারণ মঙ্গলের অশুভত্ব দূর করতে পারে কোন গ্রহ? মঙ্গলের অশুভত্ব দূর করতে পারে কোন গ্রহ? সকল গ্রহ যদি মঙ্গলের সঙ্গে যুক্ত বা দিষ্ট হয়, তখন মাঙ্গলিক দোষ লোপ পায়, অর্থাৎ মাঙ্গলিক দোষের কুপ্রভাবটা কমে। আর যখন এই মঙ্গল পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট বা শত্রু গ্রহ যুক্ত, শত্রু গ্রহ দৃষ্ট যদি হয়ে থাকে, তাহলে সেই মাঙ্গলিক দোষের প্রকটতা আরো বৃদ্ধি পায়। আমরা কি বুঝলাম বিষয়টা? তাহলে মঙ্গলের জন্য পাপ গ্রহ যদি যুক্ত বা দৃষ্ট বলি, তাহলে মঙ্গলের জন্য কে পাপ? মঙ্গলের জন্য শনি বাপ স্যার, শনি রাহু এবং স্যার শত্রু স্যার বুধ স্যার। হ্যাঁ, শত্রু হচ্ছে বুধ। তাহলে শত্রু যুক্ত শত্রু দৃষ্ট হলে সেটি মাঙ্গলিক দোষ বাড়বে। আবার মঙ্গলের পাপ গ্রহকে স্যার শনি হবে স্যার, এবং রাহু। হ্যাঁ, শনি রাহু হবে স্যার। রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, মঙ্গলও কিন্তু সেই পাপ গ্রহ। তাহলে মঙ্গলের কোনো পাপ গ্রহ কিন্তু নেই, মঙ্গলের শত্রু গ্রহ আছে। পাপ গ্রহ যারা, তারা কিন্তু মঙ্গলেরই কাতারের লোক, মানে মঙ্গলের এক পক্ষের লোক, এক পাশে তো শুভ গ্রহ রয়েছে নৈসর্গিক। তো বিশেষ করে মঙ্গল দুটি গ্রহ, বিশেষ করে এই মঙ্গল একমাত্র বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট যদি হয়ে থাকে, তখন কিন্তু মাঙ্গলিক দোষ লোপ পায়। আবার শত্রু যুক্ত মানে বুধ যুক্ত, বুধ দৃষ্ট যদি হয়, তাহলে মাঙ্গলিক যোগ, এই যে মাঙ্গলিক দোষ, বিশেষ করে শত্রু, মঙ্গলের শত্রু বুধ, তাহলে শত্রু যুক্ত বা শত্রু দৃষ্ট হচ্ছে, তাহলে মাঙ্গলিক দোষ কি বাড়ে না কমে? তাহলে বাড়বে স্যার, বাড়বে। এইবার যদি বাড়ে, তাহলে এখানে কিন্তু একটি বিষয় আর একটু বুঝতে হবে, বিচারের দায়িত্ব বাড়বে যে বুধ তার শত্রু গ্রহ, কিন্তু বুধ একটি কাজ কিন্তু করে সর্বদা। বুধ নৈসর্গিক শুভ গ্রহ, সে বালক গ্রহ। তাহলে ছোট বাচ্চা যখন অগ্নিকারক গ্রহ বা
বিশেষ করে মঙ্গল তো অগ্নিকারক গ্রহ, সেই অগ্নিকারক গ্রহের কাছে যায় তাহলে বুধ পুড়ে যাবে। বা বাচ্চাদের শরীর নরম, সেই নরমে গরমে ছ্যাঁকা লাগবে, তো ছ্যাঁকা লাগলে বুধ আরো দুর্বল হয়ে যাবে। এমনি বুধ তো শত্রু, তাহলে বুধ নিশ্চয়ই মঙ্গলের সাথে মারামারি করতে যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ও তো বালক, মানে ছোট অল্প বয়সী মানুষ, কিন্তু সে বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলী, অধ্যবসায়ী মানুষ। তো পিছনে থেকে ওই মঙ্গলকে শুভ বুদ্ধিগুলো দেবে। কি বুদ্ধিগুলো দেবে? যে দেখুন, স্পষ্ট ভাষী শত্রু, নির্বাক মিত্র, অপেক্ষা শ্রেয়। আপনারা কিন্তু আমার ক্লাসের ত্রুটিগুলো আপনারা ধরবেন না। কেন? কারণ হচ্ছে আপনারা নির্বাক মিত্র, আপনারা ধরবেন না। তো না ধরলে কি হবে? আমার ভুলটা শুধরাবে না। কিন্তু এই ক্লাসটাকে যখন আমি অনলাইনে যখন ছাড়বো, তখন স্পষ্ট ভাষী শত্রু, মানে যে আমার মানে প্রিয় দর্শক, সে কিন্তু ওই যে ভুলটা, ওইটা কমেন্টে মেরে দেবে যে আপনি এইটা ভুল করেছেন। তো এই যে ভুল করেছেন এটা সবাই দেখবে, আমিও কিন্তু যখন এই ভিডিওটির কমেন্ট চেক করব তখনও কিন্তু দেখব। অর্থাৎ সেই ব্যক্তি স্পষ্ট কথা বলেছে, সেই ব্যক্তিকে আমরা কিন্তু শত্রু মনে করছি, অথচ উনি কিন্তু আমার ভুল ধরিয়ে দিচ্ছে। তো নির্বাক মিত্র আপনারা, তা আপনাদের থেকে কিন্তু সেই শ্রেয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো এই বুধ বিশেষ করে ওই নির্বাক মিত্রের মতো না থেকে স্পষ্টবাদী কথা বলবে। তো স্পষ্টবাদী কথা বললে কি হবে? যে মাঙ্গলিক দোষে আমরা জানি সাধারণত বিবাহে অশান্তি, বিবাহ হতে বিলম্ব, হওয়ার পরে বিবাহের স্থায়িত্ব কম, এমনকি সন্তান সন্ততি পেতে কষ্ট, পেলে কষ্ট, বা জীবন চলার পথ যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে অন্তিম কাল পর্যন্ত, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত জীবনে একটা সংঘাত বাঁধানোর চেষ্টা করে এই মাঙ্গলিক দোষ। তো সেই মাঙ্গলিক দোষের মধ্যে যদি একটু ওই কোমল গ্রহ বুধ, শত্রু গ্রহ, সে যুক্ত বা দিষ্ট হয়, তখন কি হবে? ওই বুধ কিন্তু বিশেষ করে বুধ যখন দৃষ্ট হবে তখন কিন্তু তার সমসপ্তমে থাকতে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টিতে মঙ্গলের দৃষ্টি বুধের উপর পড়লে কিন্তু কোনো কাজ হলো না, এটি মাথায় রাখতে হবে। কিন্তু যে মঙ্গল তো 4, 7 এবং 8-এ দৃষ্টি দিচ্ছে, তো 4 এবং 8 নাম্বার ঘরে যদি বুধ থাকে তাহলে সেই বুধের দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়ছে না, কারণ বুধ শুধুমাত্র সপ্তমে দৃষ্টি দেয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো মঙ্গল 4 আর 8-এ দৃষ্টি দিচ্ছে, সপ্তমে তো সব গ্রহই দিচ্ছে, তাহলে বুধ যুক্ত থাকতে হবে, হয় মিথুনে বুধ যুক্ত থাকতে হবে, এখানে বুধকে বসাতে হবে, অথবা এই লগ্নে বুধ বসাতে হবে। তাহলে কি হবে? সমসপ্তমে দিষ্ট বা যুক্ত হবে। তো এই যুক্ত বা দিষ্ট যখন হবে, যুক্ত হলে কি করবে? ওই আগুনের ছ্যাঁকা খেয়ে ওই বালক গ্রহটি আরো দুর্বল হয়ে, এটি তার নিজ গৃহ, পিছন থেকে বলবে যে তোমরা যে অশান্তিগুলো করেছো, এই অশান্তিগুলো না বাঁধালে কি হতো না? মানে ধরেন আপনাদের এই মাঙ্গলিক দোষযুক্ত ঘরে একটি শিশু জন্মগ্রহণ করেছে, শিশুটি আপনাদের কলহ বিবাদ শুধু দেখছে, দেখে কি একবারও বলবে না যে বাবা বা মা তোমরা এই যে দ্বন্দ্ব কলহ বাঁধাচ্ছ, এটি না বাঁধালে কি হয় না? সে কি বাধা দেবে না কলহ বিবাদ আরো বাঁধাতে বলবে? এটি বিবেচনার দায়িত্ব আপনাদের। যদি সে শান্ত করতে বলে, নিশ্চয়ই বাবা মা গন্ডগোল করতে লাগলে ওই শিশুটি বা বুধটি গিয়ে দুজনকে পিটান দেবে না লাঠি দিয়ে, নিশ্চয়ই দেবে না, কারণ বুধ নৈসর্গিক শুভ গ্রহ, আর বুধ মারক লক্ষণাক্রান্ত হবে তবেই না সে বুধ মারক হবে। সেটি আলাদা জায়গায় আমরা যাব, যে যদি কোনো লগ্ন সাপেক্ষে বুধ মারক হয়ে থাকে, আর সেই বুধ যদি মঙ্গলকে দৃষ্টি দেয় বা মঙ্গলের সঙ্গে যুক্ত হয়, তখন না ওই সেটি কিন্তু ন্যূনতম, মানে অল্প সংখ্যায় অল্প, সেই শিশুটি হয়তো হতে পারে
যে ঠিক আছে মারামারি করছে, দুইজনের মধ্যে যে এক বাড়ি মারল, তাও সে কিন্তু 6 9 হাজারে একটা হতে পারে। বাকিগুলো কিন্তু যখন এই দৃষ্টি দেবে তখন কি করবে, সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তাকিয়ে। এবং এই মঙ্গল যে মাঙ্গলিক দোষ তৈরি করেছে, সেও কিন্তু বুধের উপর চোখ মোটা করে তাকিয়ে থাকবে যে আমরা গন্ডগোল করছি, তুই আসার কে এখানে। কিন্তু শিশুটি দেখে গিয়ে ওই স্পষ্ট ভাষী শত্রু নির্বাক অপেক্ষা মিত্র মতো ও পিছনে গিয়ে হয় তার কাকু বা জেঠু বা ধরেন ওই ফুফু বা খালু এইরকম যারা বয়োজ্যেষ্ঠ আছে বা দাদু দিদা, এদের যেয়ে বলবে আজকে জানো বাবা মা প্রচন্ড গন্ডগোল করেছিল। তাহলে সে সামনে থেকে প্রতিবাদ করতে পারছে না, সে কিন্তু দেখছে, দেখে পিছন থেকে দৌড়ে যে এখন গন্ডগোল হচ্ছে, শীঘ্রই তোমরা যাও। অর্থাৎ এটি বুধ কিন্তু সহায়ক হবে, অর্থাৎ শত্রু থেকেও বুধ সহায়ক হবে। নোট রাখতে হবে যদি লগ্ন সাপেক্ষে বুধ মারক না হয়ে থাকে। তো আমাদের তাহলে মাঙ্গলিক দোষ বিচার করতে গেলে কোন কোন মেষ থেকে মিন পর্যন্ত কোন কোন লগ্নে বুধ মারক, সেটিকে একটু নোট করে নিতে হবে। হয়ে গেল তো একটা। দ্বিতীয় গৃহগত হলে, হ্যাঁ স্যার এই যে যেমন মঙ্গল বুধের গৃহে বসে আছে, এক্ষেত্রে কি কোনো ফল পাবে স্যার? হ্যাঁ দেবে, ওই একই রকম ফল দেবে। বিচারের দায়িত্ব আপনাদের, দেখেন ও কোথাও বলে যাচ্ছি। তাহলে এবার বালকের ঘরের মধ্যে বা বাচ্চার ঘরের ভিতর মারামারি করছে বাবা মা, ও সে কিন্তু হয় দৌড়ে পালাবে অথবা সে ওই দু কথা বলে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু মারামারিতে সহযোগিতা করবে না কোনো রকমে না, বা এক পক্ষ নিয়ে মারামারিতে সহযোগিতা সে কিন্তু করবে না। এটি অনুধাবন করতে হবে, মানে অনুধাবন করে করে বুঝতে হবে। তো এই মঙ্গল, বিশেষ করে মাঙ্গলিক দোষযুক্ত মঙ্গল, আরেকটি নোট রাখতে হবে যে যদি কখনো বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকে, সে হতে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বা বৃহস্পতির সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, যে কোনো দৃষ্টি পড়তে পারে, সেই মঙ্গলের ক্ষিপ্রতা তখন কমে। ওই যে দাদু দিদাকে রাখছে পিতামহ, বা ধরুন পিতামাতাকে রাখছে, অর্থাৎ গুরুকে ডাকছে, তো গুরু যখন আসছে তখন কিন্তু তারা শান্ত হচ্ছে। তারা যখন তাকাচ্ছে বা তারা যখন এর সঙ্গে যুক্ত হচ্ছে, তখন একজন সম্মানীয় মানুষ, তার সঙ্গে মঙ্গল কিন্তু আর দ্বন্দ্বে জড়াবে না, ওই মাঙ্গলিক দোষের ক্ষিপ্রতা নষ্ট করবে। আরেকটি ব্যাপার রয়েছে, মঙ্গল বিশেষ করে ধরুন মেষের মঙ্গল শক্তিশালী আমরা পড়েছি, নিজের গৃহ, বৃশ্চিকের মঙ্গলও নিজের গৃহে সে শক্তিশালী, কর্কটে মঙ্গল নিচস্থ, মকরে তুঙ্গস্থ, এটি আমরা কিন্তু শিখেছি, মিথুনে মঙ্গল শক্তিশালী, এটাও আমরা শিখেছি। তো এই শক্তিশালী মঙ্গলের উপর বিশেষ করে কর্কট ভিন্ন বাকি যে মেষ, বৃশ্চিক, মকর এবং মিথুন, এই চারটি ঘরে অবস্থানরত মঙ্গলের উপর যদি কখনো রাহুর দৃষ্টি বা রাহুর জ্যোতি পড়ে, রাহু যুক্ত বা রাহু দৃষ্ট, তখন কি ওই মাঙ্গলিক দোষের মঙ্গলের প্রভাব বাড়বে না মঙ্গলের প্রভাব কমবে, এটি কিন্তু বিবেচনা করতে হবে। স্যার অবশ্যই বাড়বে স্যার। এই তো, এইবার আপনারা বলবেন অবশ্যই বাড়বে, কিন্তু আমি উল্টাটা বলবো যে অবশ্যই বাড়বে না, এটা কমবে, এটা রাহু গ্রাস করে নিয়ে আসবে, বুঝলেন। রাহু বিশেষ করে রবি, চন্দ্র, মঙ্গলকে একেবারে গ্রাস করে ফেলে, এই তিনটি গ্রহকে তার নড়াচড়ার সক্ষমতা পর্যন্ত নষ্ট করে দেয়। তো যখন এই রাহুযুক্ত বা রাহুদিষ্ট মঙ্গল পড়বে, এই মাঙ্গলিক দোষের মঙ্গলের ক্ষিপ্রতা কমবে, হতে পারে সেখানে রাহুর কুপ্রভাব বাড়িয়ে দিতে পারে, তার জন্য দুজনের মধ্যে চণ্ডাল নীতি হতেই পারে, যে ধরুন সপ্তমে মঙ্গল তার সঙ্গে রাহু বসে আছে, বা চতুর্থে মঙ্গল রাহু বসে আছে,
ওই মাঙ্গলিক দোষের কি ফল দেবে, বা অষ্টমে মঙ্গল রাহুযুক্ত বা রাহুদৃষ্ট সেটি কি ফল দেবে, বা লগ্নে রাহুযুক্ত মঙ্গল রাহুদৃষ্ট মঙ্গল কি ফল দেবে। আমরা কিন্তু জানি যে লগ্ন থেকে আমরা শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, জীবিকা, সন্তান, তারপরে হচ্ছে আমাদের কি বিশেষ করে আমাদের মুখের কথা, ভাষা, এগুলো আমরা লগ্ন থেকে বিচার করি। তো ধরেন সেই লগ্নে রাহু মঙ্গল যুক্ত হয়ে মাঙ্গলিক দোষ তৈরি করেছে, তখন কিন্তু ওই মঙ্গলের ক্ষিপ্রতা কমিয়ে, বিশেষ করে মঙ্গলের রোগ ব্যাধির থেকে কমিয়ে, আরেকটু বুঝিয়ে আসি আপনাদের এখানে থেমে গিয়ে, ধরুন ষষ্ঠে মঙ্গল রাহু যুক্ত হয়ে অবস্থান করেছে, তাহলে ষষ্ঠে মঙ্গল মানে রোগটা মঙ্গলের রোগ হবে না ষষ্ঠপতির রোগ হবে না রাহুর রোগ হবে, কার রোগ হবে? স্যার মঙ্গলের রোগ হবে। ষষ্ঠে মঙ্গল মঙ্গলের রোগ হবে, যেহেতু রাহু যুক্ত স্যার, মানে রাহু মঙ্গলকে ওখানে অশুভ করে দিচ্ছে স্যার। এইবার ধরে রাখেন ষষ্ঠে মঙ্গল, আপনারা বললেন যে হ্যাঁ রাহুর রোগ হবে, কিন্তু মানে ষষ্ঠপতির রোগ হবে না মঙ্গলের না রাহুর, কোনটার হবে? মঙ্গলের হবে। জি স্যার। হ্যাঁ জি স্যার, এই মঙ্গলে বললাম। ষষ্ঠপতির রোগ হবে স্যার, ষষ্ঠপতির রোগ বিচার করি কিন্তু ষষ্ঠ ভাব থেকে, অর্থাৎ ভাবপতির রোগ হবে। জি, ভাবপতির রোগ হবে। সেই ভাবপতির যে রোগটা হবে, ওই রোগটা রাহু আর মঙ্গল থেকে বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে? ভেবে দেখেন, যেমন ধরেন কর্কট লগ্ন, এর ষষ্ঠে মঙ্গল রয়েছে, ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, যে কিনা উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, তারপরে হচ্ছে মানসিক বিষণ্ণতা, মাথা ঘাড়ে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কার্বাঙ্কল, এইসব রোগ তো দেবে, হার্ট অ্যাটাকের প্রবলেম, এগুলো দেবে। তাহলে সে দেবে কি? ষষ্ঠপতি বৃহস্পতির কারণে, ষষ্ঠ ঘরটা বৃহস্পতির কারণে এখানে বসিয়ে দেন এবং রাহু এবং মঙ্গলকে, তাহলে কি হবে? রোগগুলো মঙ্গলের আসবে, রোগ কমবে স্যার, দুজনে মারামারি করে রোগ কমাই দেবে। রোগ কমায় দেবে না, রোগ কমায় দেবে এটা বড় কথা না, কথা হচ্ছে যে ওই মঙ্গলের দোষ কি কমাবে না বাড়িয়ে দেবে? মঙ্গলের দোষ কমাবে। মঙ্গলের দোষ কমাবে স্যার। বড় শত্রু যখন ছোট শত্রুকে চেপে ধরবে, এটি মাথায় রাখতে হবে। সব সময়ের জন্য যে গ্রহ বড়, যে গ্রহ সম্মানীয়, সে যদি ছোট গ্রহকে একটি কথা বলে তাহলে সে কিন্তু শুনতে হবে তাকে। তো মঙ্গলের থেকে কিন্তু রাহু বড় নয়, এটি কিন্তু ভাবতে হবে। গ্রহদের আগে আমাদের ভাগ করতে হবে যে 9টি গ্রহের কে বড় ভাই, কে মেজো ভাই, কে সেজো ভাই, কে চতুর্থ ভাই, কে পঞ্চম ভাই, কে ষষ্ঠ ভাই, কে সপ্তম ভাই, কে অষ্টম ভাই, কে নবম ভাই। এই 9টা আমাদের কিন্তু ধাপে ধাপে আনতে হবে বোঝার জন্য। তো যদি আমরা বোঝার জন্য আনি, তাহলে মঙ্গলের থেকে রাহুর ক্ষমতা, দুজনের দুদিকের ক্ষমতা। মঙ্গল আগুন জ্বেলে দিতে পারে, রাহুও কিন্তু আগুন জ্বালতেও পারে, নিভাতেও পারে। সপ্তমে মঙ্গল, একটি কথা ভাবুন যে সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে, কিন্তু তাকে বিবাহ দেওয়ার ক্ষমতা মঙ্গল রাখে না। কিন্তু সপ্তমে রাহু, সেও বিবাহে বাধার সৃষ্টি করে না, কিন্তু দাম্পত্য জীবনে সুখ আনতে পারে না। পার্থক্য কি হলো? সপ্তমে মঙ্গল বিবাহ দিতে পারে না, অশান্তির সৃষ্টি করতে পারে, আর সপ্তমে রাহু বিবাহ দিতে পারে কিন্তু অশান্তি কমাতে পারে না। দুটির মধ্যে পার্থক্য রয়েছে না? হ্যাঁ স্যার, পার্থক্য আছে। তো এই রকম পার্থক্য, বিশেষ করে ধরুন ষষ্ঠ ভাবে মঙ্গল এবং রাহু অবস্থান করছে, এই ঘরটি কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির ঘর। তো বৃহস্পতি তার জন্য শুভ গ্রহ, শুভ গৃহে মঙ্গল এবং রাহু বসে আছে। সে করতে পারে কি, যে এই দুইজনে ষষ্ঠপতির অবস্থান সাপেক্ষে রোগ ব্যাধিকে বাড়াতেও পারে, কমাতেও কিন্তু পারে। ধরে নিন বাড়ালো, দুটি পাপ গ্রহ থেকে বাড়ালো, রোগ ব্যাধি বাড়িয়ে দিল,
তাহলে মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও কিন্তু যে যদি সে রোগ ব্যাধি বাড়ায় তাহলে কিন্তু বৃহস্পতিকে দুর্বল করে তবেই বাড়াচ্ছে। বুঝতে পেরেছেন? আবার বিপরীতে জ্যোতিষশাস্ত্র সবসময় বিপরীত দেখবে, কারণ রাহু আর মঙ্গল ষষ্ঠে গিয়ে অবস্থান করেছে, মানে রাহুর হাতে 2টি পিস্তল আছে, মঙ্গলের হাতে 1টি পিস্তল আছে। বৃহস্পতির কোনো পিস্তল নেই, বৃহস্পতির হাতে মালা আছে, সে মালা জপছে। তাহলে রাহু গিয়ে 2 হাত দিয়ে 2টো ধরে ফায়ার করে দিল, আর মঙ্গলের কাছে 1টি আছে, সে 1টি দিয়ে ফায়ার করলো। কাকে ফায়ার করলো? ফায়ার করলো বৃহস্পতিকে। তাহলে বেঁচে গেল কে? রাহু আর মঙ্গল দুজন বেঁচে থাকলো। কিন্তু রাহুর কাছে 2টি পিস্তল, সে যদি 1টি মঙ্গলের দিকে তাক করে দেয় তাহলে মঙ্গলকে কিন্তু সে দুর্বল করতে পারে। অর্থাৎ মঙ্গলের থেকে রাহু বেশি শক্তিশালী, এটি নোট রাখতে হবে। তো রাহুর কাছে রবি, মঙ্গল এবং চন্দ্র, এই 3টি গ্রহ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না, কখনোই না। কারণ চন্দ্রগ্রহণ সে চন্দ্রকে গিলে ফেলে, সূর্যগ্রহণ তাও গিলে ফেলে, আর মঙ্গলকেও কিন্তু তার যাবতীয় শক্তিকে বিলীন করে, মানে তার রক্ত চুষে খায়। তো যখন চুষে খাবে তখন কিন্তু ওই ষষ্ঠপতিত্বর উপর নির্ভর করবে। যেমন চতুর্থে মঙ্গল, তাহলে মাঙ্গলিক দোষ হয়েছে। তো মাঙ্গলিক দোষ হয়েছে ধরে নিন, সেখানে রাহু যুক্ত মঙ্গল চতুর্থে 4 নাম্বার ঘরে, তাহলে কি হবে? 4 নাম্বার ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, হ্যাঁ ধরে নিন, সেক্ষেত্রে কি বিবাহে বাধা করবে? সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষে বিবাহে বাধা, চতুর্থে মঙ্গলও বাধা, লগ্নে মঙ্গলও বিবাহে বাধা, আর অষ্টমে মঙ্গলও বিবাহে বাধা, দ্বাদশে মঙ্গলও বিবাহে বাধা। তাই কি এক এক ঘরে এক এক রকম ভেদ এক আছে। এক ঘরে ভাবপতি অনুযায়ী ফল। তাহলে চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করি? 4 নাম্বার ঘরে মঙ্গল রাহু থাকলে আমরা চতুর্থ ঘর থেকে মা বিচার করি, জমি জমা বিচার করি, কোমল শিশুদের বিচার করি, কন্যা সন্তানদের বিচার করি, তারপরে প্রাইমারি শিক্ষা মানে প্রাথমিক শিক্ষা বিচার করি, এমনকি বন্ধু মিত্র বিচার করি। তাহলে এই সকল দিকে যারা প্রেম করে বিয়ে করবে, বন্ধুত্ব করে, দেখা গেল আজকে বোন ডেকেছে বা আজকে দিদি ডেকেছে, কালকে ভালোবাসার আই লাভ ইউ বলেছে, পরশুদিন গিয়ে বিয়ে করেছে। বিবাহ করার পরে আবার চতুর্থে মঙ্গল কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা, অপ্রীতিকর ঘটনা বিচার করি। তাহলে তাদের বিবাহ করতে, বন্ধুত্ব করতে, আত্মীয়তা করতে, সখ্যতা করতে কিন্তু বাধা নেই। অর্থাৎ সে কিন্তু বিবাহে বাধা দিচ্ছে না, কিন্তু বিবাহের পর কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটাচ্ছে। এইবার সপ্তমে মঙ্গল বিবাহে বাধার সৃষ্টি করতে পারে বা করে থাকে। এইবার বিবাহের পর সেই জীবন সঙ্গী কর্ম পাবে কি পাবে না সেটি বিচার করব। সে মানে দুজনে মিলে আমরা যে সকল প্রতিযোগিতায় নামবো, বিবাহ মানে তো একটি সংগ্রামে নামা, বিবাহ করে ফেলেছি, অর্থাৎ এখন থেকে আমাদের সামনে সন্তান পেতে হবে, বিয়ে করেছি, এইবার ধরেন আলাদা একটা বাড়ি করতে হবে, এমনকি সেই সন্তানকে মানুষ করতে হবে, সন্তানকে বিদেশ পাঠাতে হবে, তার এলাক পোশাক, ভালো পোশাক আদি কিনতে হবে, তার খেলনা গাড়ি ঘোড়া কিনে দিতে হবে, তার মানসিক বিকাশ ঘটাতে হবে, তার প্রাইভেট টিউটর রাখতে হবে, অনেক অনেক সংগ্রাম সন্তান পেয়ে গেলে। তো এগুলো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় আমার জীবন সঙ্গী সহযোগিতা করবে নাকি সে ওই আরাম করে শুধু আপনাকে দিয়ে রান্না করায় খাবে, এটাও কিন্তু বুঝতে হবে। সেই সঙ্গে কামনা বাসনা, সপ্তম ঘর থেকে কামনা বাসনা বিচার করব। তাহলে কামনা বাসনা আমাদের পূর্ণ হবে কিনা, সেই সঙ্গে মনের অভিলাষ বিচার করব সপ্তম ভাব থেকে। আমাদের ওই যে বাচ্চাকে বড় করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা একটু বছরে একদিন ভ্রমণে যাব, বহু জায়গায় তীর্থে বা বিশেষ জায়গায় আমরা ঘুরতে যাব, এই সকল যত কামনা বাসনা, বা গাড়ি বা ধরুন ভালো আসবাবপত্র, ভালো স্বর্ণালঙ্কার এগুলো কিনবো, ভালো এলাক পোশাক পরবো, এই যত মনের অভিলাষ,
সেটি সপ্তমস্ত মঙ্গল দেবে। তাহলে সপ্তমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ, সেখানে ধরেন রাহু যুক্ত হয়েছে বা বুধ যুক্ত হয়েছে, এখানে কিন্তু কলহের কথা বলা হয়নি। সপ্তমস্ত মঙ্গলে কিন্তু কলহের কথা বলা হয়নি। সপ্তম ভাব থেকে আমরা কলহ বিচার করছি না, ভেবে দেখেন। তাহলে সেই সপ্তমে মঙ্গল যদি বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকে বা লগ্ন সাপেক্ষে রাজযোগ কারক গ্রহ বা শুভ গ্রহ যুক্ত হয়ে থাকে, তখন কিন্তু ওই মঙ্গল মাঙ্গলিক দোষ নয়, মাঙ্গলিক যোগ যুক্ত হয়। বুঝলেন কিছু? জি স্যার, কিন্তু এখানে তো স্যার যেটা মঙ্গলিক যোগ হইয়া বিবাহের কর্মটা সে আগাইয়া গেল, কিন্তু পারিবারিক সমস্যা তো সৃষ্টি করবে। হ্যাঁ, সেটাই তো যেহেতু রাহু আছে। এই জন্যই কিন্তু চতুর্থ সপ্তম বললাম। দেখেন, এইবার আসি অষ্টম মঙ্গল, যে কঠোর মাঙ্গলিক দোষ। তো অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ কি করবে? মনোকষ্ট দেবে, মনোবেদনা দেবে, মনোচঞ্চলতা দেবে, মানে অষ্টম ভাব থেকে আমরা যা বিচার করি। তাছাড়া জীবনের যত ঘাত প্রতিঘাত, মামলা মোকদ্দমা, যত রকমের ঋণ, তারপরে ব্যবসায়িক মন্দা, সেই সঙ্গে আরো কি কি দেবে? অষ্টম থেকে কি কি লিখিয়েছিলাম, তারপরে অপমান অপদস্থ, তারপরে মৃত্যু, কাজে বাধা, এমনকি পরিশ্রমের ফল পাবে না, আরো কি কি এরকম বিপদ স্যার, বিপদ দুর্যোগ স্যার, এই বড় বড় সমস্যা। হ্যাঁ, তারপর চোর ডাকাত দস্যু তস্কর, হ্যাঁ, এগুলোর অষ্টম ঘর থেকে। তাহলে অষ্টমস্ত মঙ্গলের কি ওখানে অষ্টম ঘরে কি দাম্পত্য জীবনের কথা বলা হয়েছে? হয়নি, কিন্তু অষ্টম ঘর থেকে বলা হয়নি। তো অষ্টম ঘরে অশান্তি কেন হয়? ধরেন ওই যে অতিরিক্ত লোভ লালসা, নেশা মদ্য জুয়া, চোর সিটিংবাজি, বা ধরেন অপমান অপদস্থ করা, ভাবতে হবে, বুঝতে হবে। কিন্তু ধরেন আপনি স্বামী আর উনি স্ত্রী, আপনি তাকে রোজ অপমান করলেন, অপদস্থ করলেন, তার কাজে সর্বদা বাধা দিলেন, তার কাজে মানে তাকে নিয়ে অপবাদ নিন্দা দিলেন যে তুমি তো আগে 10টা প্রেম করে আসছিলে, আরে অমুক করে আসছিলে, তোমার বাবা অমুক ছিল, তোমার এই ছিল, হ্যাঁ, তোমার ভাইটা চরিত্র খারাপ, তোমার বোনটা এইগুলো নিয়ে হচ্ছে অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষের অশান্তিটা সৃষ্টি করবে। যদি সেখানে বিশেষ করে ওই ভ্রাতৃকারক গ্রহ যুক্ত বা দৃষ্ট থাকে, তাহলে তার ভাই বোন নিয়ে দোষ দেবে। যদি তার মানে পঞ্চম পতি বা পিতৃকারক গ্রহ যদি যুক্ত থাকে, তখন বলবে তোমার বাপ মা খারাপ ছিল, তাই বংশগতভাবে তুমি খারাপ হয়ে আসছো, এইসব নিয়ে বাকবিতণ্ডা হবে। যদি চতুর্থ ভাব থাকে, তাহলে বলবে যে আরে তোমার মা খারাপ, তাই তুমি খারাপ হয়েছো, তার জন্য এরকম হয়েছে। তোমার বন্ধু বান্ধব খারাপ, তুমি খারাপদের সঙ্গে মিশেছো, তার জন্য তোমার আমাদের সংসারে এই হচ্ছে। যখন ষষ্ঠ ভাব হবে, তখন বলবে কি আমাদের বিয়ের আগে ওই আগে ব্লাড কি করে যেন, ব্লাড কম্বিনেশন, মানে এইগুলো রক্তের গ্রুপ টেস্ট করা উচিত ছিল, কারণ তোমার ওই কোন জায়গাতে কি বাজে রোগ বাধায় নিয়ে আসছো, সেই বাজে রোগ ব্যাধির কারণে আমাদের আজকে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, তার জন্য সংসারে অশান্তি হচ্ছে। এইবার যদি নবমপতির সাথে কানেক্ট হয়, তখন কিন্তু যে বিবাহের পর ভাগ্য উন্নতি হয়ে থাকে, এমনকি তারা ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। দশমপতি দৃষ্ট বা যুক্ত কানেক্ট যদি হয়ে থাকে, তখন বিবাহের পর তাদের কর্মে উদ্দীপনা বাড়ে, এমনকি ওই যশ খ্যাতি প্রতিপত্তি মানে কর্মভাব থেকে যেগুলো বিচার করি। কিন্তু এটি কিন্তু শুভাশুভ বিচার করতে হবে, যে সেই কর্মপতি শুভ না কর্মপতি অশুভ, এটি কিন্তু বিচার করতে হবে। এমনকি প্রতিযোগিতা, জীবিকা, তারপরে আদেশ উপদেশ, নেতৃত্ব কর্তৃত্ব, সন্তানদের প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতিষ্ঠা, এগুলো বিয়ের পরে যারা লেখাপড়া করবে, এগুলো কিন্তু 10th হাউস তার কানেক্টেড হতে হবে। এইবার 11th হাউস মানে 11তম ঘর, তাহলে বিবাহের পর শ্বশুর বাড়ির থেকে প্রচুর পাবে, আয় উপার্জন বাড়বে, হঠাৎ দেখা যাচ্ছে লটারি পাবে,
বা আটকে থাকা কাজ সচল হয়ে যাবে। হ্যাঁ, মানে জীবন, অচল জীবনকে সচল করে দেবে। যদি দ্বাদশপতি কানেক্ট হয় তাহলে কি হবে, বিয়েতে তো 2 লাখ ব্যয় হয়েছে, আত্মীয় স্বজন খাওয়াতে দাওয়াতে এদিক সেদিক গয়নাগাটি দিয়ে। এবার বিয়ে করে আসার পথে এক দুর্ঘটনা ঘটেছে, বা ধরেন তার আগে একটা বিয়ে ছিল, সেই স্বামী বা স্ত্রী এসে বাধার সৃষ্টি করেছে, সে একটা মামলা ঠুকে দিয়েছে। বা ধরেন বিয়ে করে নিয়ে আসলেন, পরিবারের কেউ মারা গেছে বা অসুস্থ হয়েছে, তাকে নিয়ে ছোটাছুটি করতে হয়েছে। আবার বিদেশে আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বোন ছিল, সে দেখা গেল আকস্মিক বিদেশ থেকে চলে আসছে, তাকে ধার কর্জ করে টাকা পয়সা দিছিলেন, সে চলে আসছে, চলে এসে এখন জমি বিক্রি করে সেই ঋণ শোধ করতে হবে। এই সকল দিকগুলোই মাঙ্গলিক দোষের, মঙ্গলের অবস্থান সাপেক্ষে এবং গ্রহদের যোগসূত্রতার উপর নির্ভর করে ওই মাঙ্গলিক দোষ বা গুণ এটি প্রতীয়মান হয়ে থাকে। এবার আমাদের জয়ন্ত স্যার কিছু বলুক এবং টিটু স্যার আপনি শনিটা নিয়ে একটু বলে দেন স্যার। হ্যাঁ, শনিযুক্ত, শনি দৃষ্টি হলে কি হবে একটু বলে দেন। আচ্ছা আচ্ছা, মঙ্গল শনি সে তো একে অপরের দুজনেই কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ। তাহলে সে কথা কিন্তু চলে আসছে যে রাহুর সঙ্গে, মানে মঙ্গলের সঙ্গে শুধু 3টি গ্রহকে, যে বুধ এবং রাহু, এই 2টি গ্রহের সঙ্গে সবসময় বেশি বিচার দিতে হবে। এইবার শনি ধরেন তুলা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারক গ্রহ, ধরেন রাজযোগকারক গ্রহ, তাহলে সে চতুর্থে মকরে বসে আছে মঙ্গল তুঙ্গস্থ হয়ে। তাহলে এই শনি আর মঙ্গলের মধ্যে, মঙ্গল তুঙ্গস্থ, শনি নিজগৃহে, এই দুইজনের মধ্যে কার শক্তি বেশি? শনির শক্তি বেশি। হ্যাঁ, যদি শনির শক্তি বেশি হয়ে থাকে তাহলে মঙ্গল ওইখানে মাথা উঁচু করে যদি স্লোগান দেয় যে হতেও পারে, না হলে বা বলবে কেন, আমাদের উনিও তো ওই কথা বলতো, তো এই কথা কি রায় হবে? বলেন তো, রায় হবে? হবে না, হবে না। হ্যাঁ, হবে না, হবে না। এক ভাই বলছে হতেও পারে, আর এক ভাই বলছে না হলে বা বলবে কেন, আর তার ওয়াইফ বলছে আমাদের উনিও তো ওই কথা বলতো, এবং হাত উঁচু করে বলছে। তো ওই হাত উঁচু করে যে বলছে, ওটি ওই হাতকে ভেঙে দেবে ওই শনি। তোকে হাত উঁচু করতে কে বলেছে? কিন্তু ওইখানে শনি না থেকে যদি রবি থাকে, রবি মঙ্গল যুক্ত, তাহলে কি হবে? রবি তো তাহলে স্যার ওই স্লোগান টিকে যাবে, ভিজা বিড়াল হয়ে যাবে। জি স্যার। যার জন্য বললাম যে ভাবপতির যুক্ত এবং ভাবপতির দৃষ্টতার উপর মাঙ্গলিক দোষের তারতম্য হবে। লগ্নে মঙ্গল, লগ্ন থেকে দেখতে বলছি মন মানসিকতা, শরীর, স্বাস্থ্য, জীবিকা, জন্ম, তারপরে হচ্ছে মস্তিষ্ক, আত্ম, এইগুলো দেখতে বলেছি। তাহলে লগ্নে মঙ্গল কিন্তু ওইগুলোতে বাধার সৃষ্টি করবে। এইবার লগ্নে মঙ্গল আমরা জ্যোতিষা কি করি, লগ্নে মঙ্গল রাহু যুক্ত, ওরে বাবা চরম মাঙ্গলিক, তোমার ছেলে মেয়ের আর বিয়ে হবে না, হইলেও টিকবে না। কি করতে হবে? দাও 20 ক্যারেট একটা রক্ত প্রবাল করিয়ে দাও, দিলাম। এইবার রাহু যে ওইখানে যুক্ত হয়ে বসে আছে বা দৃষ্ট হয়ে বসে আছে, এদিকে আর নজর কিন্তু নেই। বা ওখানে ওই মঙ্গল বুধ যুক্ত, বুদ্ধিষ্ট হয়ে বসে আছে, সেদিকে আর তাকাইলাম না, দিয়ে কিন্তু দিলাম। মঙ্গলে মাঙ্গলিক দোষ থাকলেই রক্ত প্রবাল। এটা একেবারে প্যারাসিটামলের মতো বা গ্যাসের ওষুধের মতো। গ্যাস পেট একটু কোন রকমের টুকটাক করেছে, তো গ্যাসের ওষুধ একটা খেয়ে নাও, নিত্য সঙ্গী হয়ে গেছে আমাদের গ্যাসের ওষুধ। ঠিক তদনুরূপ এই মাঙ্গলিক দোষ কিন্তু নিত্য সঙ্গী হয়ে গেছে। এইবার তুলা লগ্ন, সপ্তমে মঙ্গল শনি, কি হচ্ছে? শনি নিচস্থ হচ্ছে, মঙ্গল তার নিজ গৃহে অবস্থান করছে। এই মঙ্গল কি চতুর্থ মঙ্গল আর সপ্তমের মঙ্গল এক হবে কোনদিন? কারণ ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল তুলা লগ্নের ক্ষেত্রে সে রয়েছে সপ্তম ভাবে, তার নিজ গৃহে, সেখানে শনি গিয়ে নিচস্থ হয়েছে। তাহলে ওই মঙ্গল যখন বলবে হতেও পারে, আরেক দিক থেকে আরেক হাত দিয়ে বলবে না হলে বা বলবে কেন, আমাদের উনিও তো ওই কথা বলতো, 2 হাত জায়গায় বলবে। হ্যাঁ, ওরটা হয়তো শনি মেনে নেবে,
কিন্তু এরটা কিন্তু শনি মেনে নেবে না, কোনো রকমে মেনে নেবে না, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক শনি কেন বাকি সকল গ্রহ এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রে বা মাঙ্গলিক যোগের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা গ্রহ যে ভাবপতির সঙ্গে কানেক্টেড হবে সেই কিন্তু সেই ফলাদেশ দেবে, এটি কিন্তু বুঝতে হবে। এই ব্যাপারে টিটু স্যার এবং জয়ন্ত স্যারের মতামত প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে, বলেন। তো স্যার যেটা বললেন, যেমন দাম্পত্য সুখের ব্যাঘাত ঘটবে, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এই বিষয়টা যেটা স্যার বুঝালেন তা থেকে আমরা বুঝলাম চতুর্থ মঙ্গল থেকে সেটা আমরা ভালো বিচার করতে পারবো, সেটাই রেজাল্ট আসবে। চতুর্থে যদি মঙ্গল অবস্থান করে, দেখুন এই যে লগ্নটা বসাইলো ধনু লগ্ন, এই ধনু লগ্নের কিন্তু জয়ন্ত স্যার আলোচনা হতে হবে হচ্ছে, স্যার যেহেতু বলল যে স্পষ্ট ভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ছিল, আপনারা নির্বাক মিত্র না স্পষ্ট ভাষী, এটির আলোচনায় কিন্তু এটিকে বের করে আনতে হবে। টিটু স্যারেরও তাই দায়িত্ব, জয়ন্ত স্যারেরও কিন্তু তাই দায়িত্ব। এই দায়িত্ব বের করে নিয়ে আসতে হবে কিন্তু যে এটা কি, আমি যেটা বললাম এইটা কি, এটা বের করতে হবে। আচ্ছা, তো এই ধনুলগ্নের যদি মঙ্গলের অবস্থান তো এখন মিথুনে আছে, যদি লগ্নের মঙ্গলের অবস্থানটা আপনার ইয়েতে হয়, এই চতুর্থ ভাব অর্থাৎ মীন রাশিতে হয়, তাহলে এখানে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে। কিন্তু দেখুন এই মিনে মঙ্গল বসে কিন্তু সপ্তমী দৃষ্টি দিচ্ছে, তো চতুর্থ দৃষ্টি মঙ্গল সপ্তমী দৃষ্টি দিচ্ছে মিনে বসে এই মিথুনে। তার মানে আমাদের কিন্তু পারিবারিক যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলাকে সে বাড়িয়ে তুলছে। তো আমরা চতুর্থে ওই যেটা বলা হলো বা যেটা আমরা জানি চতুর্থ ভাবের যে কারকতা, সুখ শান্তি, পারিবারিক সুখ, মায়ের বিচার, বন্ধু মিত্রের বিচার, কন্যা সন্তানের বিচার। তো মূল বিষয়টা হচ্ছে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে আমরা যেটা পারিবারিক সুখ শান্তির যে জায়গাটা, এটাকে প্রাধান্য দিয়ে বিচার করি। আমরা তো আসলে যখন বিচার করি অনেক কিছু জানি, কিন্তু কোনো না কোনো একটা বিষয়কে প্রাধান্য দিই। তো যে বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি, তাহলে চতুর্থ ভাবে থাকলে যেহেতু সপ্তমে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে, চতুর্থ দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে এটা কিন্তু খুব প্রবলভাবে তার ব্যক্তির পারিবারিক যে সুখ দাম, মানে স্বামী স্ত্রীর যে সুখ স্বাচ্ছন্দ্য, এই জায়গায় কিন্তু বড় ধরনের একটা এফেক্ট সৃষ্টি করছে। আবার মঙ্গল যখন সপ্তমে বসে আছে, তাহলে দেখুন বিবাহে বাধা সৃষ্টি করছে। বিবাহে বাধা সৃষ্টি করছে কারণ হচ্ছে তার সে কিন্তু মঙ্গল তখন সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায়, দেখো সপ্তম দৃষ্টি হচ্ছে লগ্ন। তো লগ্ন হচ্ছে মানে আমি, লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, তো তার উপরে যখন মঙ্গল দৃষ্টি দিচ্ছে, তার উপরে মঙ্গলের একটা প্রভাব থাকছে। তো মঙ্গলের যেহেতু প্রভাব থাকছে, তো মঙ্গল বাধা বিঘ্ন সৃষ্টি করছে। কেন? তার ব্যক্তির সমস্যা সৃষ্টি করছে, ব্যক্তির মধ্যে উদ্ধতপনা সৃষ্টি নিয়ে আসছে সে। মঙ্গলের সপ্তম দৃষ্টি যারা ব্যক্তির মধ্যে উদ্ধতপনা আসবে, এই উদ্ধতপনাই মানে আমরা তো জানি এটা কি, ব্যক্তির কর্মই, মানুষের কর্মই তার জন্য সমস্ত ফলাফলের উৎস। এবার দেখুন এই মঙ্গল কিন্তু সপ্তমে বসে অষ্টমে দ্বাদশ দৃষ্টি দিচ্ছে, অষ্টম দৃষ্টি দিচ্ছে এই দ্বিতীয়ভাবে যখন অষ্টম মানে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ভাব হচ্ছে কি আমাদের বাক্য ভাব। এখন স্যার যেটা বললেন যে এই মঙ্গল মানে আমরা যারা আছি তারা কিন্তু মানে স্পষ্টভাষী শত্রু নাকি নির্বাক মিত্র। তো এই মঙ্গল হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল সপ্তমে বসে সে দ্বিতীয়ভাবে অষ্টম দৃষ্টি প্রদান করছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্যভাব। বাক্যভাবে বসে আছে কে? রবি, নবমপতি রবি এখানে নির্জীব। নবম হচ্ছে পিতা বা গুরু স্থান, সেই গুরু স্থানের অধিপতি রবি সেখানে নির্জীব, মানে বেজা বেড়াল। সে কিন্তু এখানে সেই পিতৃতুল্য উপদেশ দিতে পারছে না। বুধ এখানে বসে আছে তার মিত্রক্ষেত্র, কিন্তু সে সপ্তমপতি এবং হচ্ছে দশমপতি। তো সপ্তমপতি হিসাবে কিন্তু মানে তার কথাবার্তার মধ্যে একটা ঝামেলা থাকবেই। সপ্তম ভাব হচ্ছে বাধার চাপ সৃষ্টি করবে, চিন্তা সৃষ্টি করবে।
তো এই যে রবি বুধ এখানে বসে আছে, তো রবি বুধ হচ্ছে আবার বুধাদিত্য যোগ, যদিও এই রাশিতে বুধাদিত্য যোগ হয় না, তথাপিও রবি বুধের যেহেতু সংযোগ আছে তার মধ্যে একটা জ্ঞানের প্রভাব থাকবে। তখন জ্ঞান কি বলবে? জ্ঞান তো সেটাই বলবে যে না, আমরা গুরুজনের যে শিক্ষা সেটা সরাসরি বাধা দিব না বা আমরা প্রতিবাদ করব না। তো এই যে বাবু একটা কথা ছিল, হ্যাঁ বলুন। এই যে মকরে যেটা আপনি বললেন যে রবি এবং বুধ একত্রে থাকলে এখানে বুধাদিত্য যোগ হবে না, কেন এটা একটু বলবেন? রবি এবং বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য যুগ হয়, কিন্তু সেই বুধাদিত্য যুগটা খুব বেশি শক্তিশালী হয়ে হচ্ছে মিথুন রাশিতে, কারণ এটা বুধের স্বক্ষেত্র। সিংহ রাশিতে এটা রবির স্বক্ষেত্র, কন্যা রাশিতে এটা হচ্ছে বুধের স্বক্ষেত্র, আর মেষ রাশিতে, কারণ এখানে রবি তুঙ্গস্থ হয়। যেহেতু রবি সংযোগে এই যুগটা হয়, কাজে যেখানে যেখানে বুধ এবং রবি পাওয়ারফুল, সেই জায়গায় আপনার এই যুগটা বেশি এফেক্টেবল হয় আর কি। ঠিক আছে, তো ধন্যবাদ। তারপরেও আপনার মানে শক্তিশালী দুজন মানুষ যেখানে যায় সেখানে কম বেশি তো তার একটা মানে প্রভাব থাকেই। তো সেই হিসেবে এখানে যখন দ্বিতীয় যে রবি বুধ আছে তার মধ্যে সেই প্রভাব থাকবে, জ্ঞানের বহিঃপ্রকাশ থাকবে, কিন্তু সেই জ্ঞানের বহিঃপ্রকাশের কারণে সে কিন্তু ওই গুরু নিন্দা, মানে গুরুর যে বিরুদ্ধে কথা বলা এটা করবে না। সে কিন্তু এটাকে মেনে নেবে, সে নির্বাক মিত্রই হবে, স্পষ্টভাষী শত্রু সে হতে পারবে না। কিন্তু এই মঙ্গল যদি অষ্টমে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকমই সমস্যা দেখা দেবে। কিন্তু এখানে যদি আপনার এই রবি বুধ যুক্ত না হয়, যদি রবি শনি যুক্ত হতো আর মঙ্গল যদি অষ্টমে বসে থাকতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিউট করে রাখুন। মঙ্গল যদি অষ্টমে বসে থাকে তাহলে দেখুন মঙ্গল অষ্টমে হচ্ছে কর্কট রাশি, তার নিচ ক্ষেত্র। এই শনির উপরে কোনো প্রভাব ফেলতে পারবেন। শনি দ্বিতীয় খুব শক্তিশালী নিজ রাশিতে, এবং এই ধনুলগ্ন হচ্ছে মারক গ্রহ, ঠিক আছে। এখন এখানে রবি যেহেতু এখানে বসে আছে, এই রবির উপরে কিন্তু শনি প্রভাব ফেলে দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আবার দ্বাদশে যে মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে, দ্বাদশ হচ্ছে আমাদের অনেকগুলো বিচার করি, কিন্তু আমরা স্বাস্থ্যের জায়গাটা বিচার করি। দ্বাদশ হচ্ছে বিলম্ব, লগ্ন থেকে দ্বাদশের অবস্থান কিন্তু অনেক দূরে, ঠিক আছে। দ্বাদশে বসে মঙ্গল কোথায় দৃষ্টি দিচ্ছে দেখো, দ্বাদশে বসে মঙ্গল ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, শত্রুর দ্বারা ক্ষতি। স্যার কিন্তু এটা বলে গিয়েছেন, আমি সপ্তম দৃষ্টিটা তুলে আনছি তাহলে মূল বিষয়টা আমরা পেয়ে যাবো। স্যার বলেছেন যে পূর্বে কেন বিয়ে করেছে বা পূর্ব শত্রুতা কারো সঙ্গে ছিল, সে বিবাহের বাসরে এসে হাজির হইলো, হাজির হয়ে বাধা প্রদান করলো, বা ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রিপুদোষের জায়গা, মানে ব্যক্তির কোন রিপুদোষ ছিল, সেই রিপুদোষ তার বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। দ্বাদশ ভাব বাধার জায়গা, দ্বাদশ ভাব দূরের জায়গা, বিলম্বর জায়গা, ঠিক আছে। তো এই দ্বাদশে যদি মঙ্গল বসে থাকে তাহলে কিন্তু এই প্রক্রিয়াগুলা সৃষ্টি করবে। দ্বাদশে মঙ্গল বসে কিন্তু তৃতীয় ভাবে তার মানে চতুর্থ দৃষ্টি দিচ্ছে। তো তৃতীয় ভাব হচ্ছে কি, আমরা যখনই পদক্ষেপ নিতে যাব তখনই বাধা দেবে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের পদক্ষেপ জায়গা, কোন বিষয়ে পদক্ষেপ, বিবাহ তো একটা পদক্ষেপ। বিবাহের চিন্তাধারা যখন সব আলাপ আলোচনা শুরু হলো তখন কিন্তু সে বাধা প্রদান শুরু করলো। টিটোদা এবার আলোচনা করুন। টিটোদা আছেন? জয়ন্তবাবু, আপনার কাছে আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ বলুন, প্রশ্নটা করুন। সেটা হলো যে মঙ্গলের যে দোষটা, সেই দোষের যে বিবাহ সম্পর্কিত জিনিসটা যেটা মানুষের মাঝে প্রচলিত আছে, যে মাঙ্গলিক দোষ মানে বিবাহ বিলম্ব বা বিবাহ হবে না, এই জিনিসটাই, সেটা শুধুমাত্রই যখন সপ্তম ঘরে অবস্থান করবে, তাই কি? যখন সপ্তমে অবস্থান করে তখন আমরা বিবাহের বাধাটা দেখব। হ্যাঁ, আর অন্য ঘরগুলোতে, অন্য ভাবগুলোতে, সেইখানে যে কর্মের মানে ওই ভাবের যে কারুকার্যতা আছে সেইটার উপরে মঙ্গলের প্রভাব এবং অন্যান্য গ্রহের শুভ অশুভ দৃষ্ট আলোচনা করে তার বাধার বিষয়টা বের করতে হবে, তাই নয় কি? হ্যাঁ, আসল কথা হচ্ছে প্রচলিত মত হচ্ছে যে আপনার সপ্তমে মঙ্গল বিবাহে বাধা,
অষ্টমে মঙ্গল বিবাহ বাধা, লগ্নে মঙ্গল বিবাহ বাধা, চতুর্থ মঙ্গল বিবাহ বাধা, দ্বাদশে মঙ্গল বিবাহে বাধা। কিন্তু আমরা যেটা শিখলাম সপ্তমে মঙ্গল প্রকৃতপক্ষে বিবাহে বাধা প্রদান। অষ্টমে মঙ্গল আমরা যেটা বলি দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ধ্বংস করে দেয়, বিচ্ছেদ টিচ্ছেদ একবারে সবকিছু নিয়ে আসে বিবাহিত জীবনে এই অষ্টমঙ্গলের প্রভাবে। কিন্তু আমরা কি দেখছি যে অষ্টমঙ্গলের প্রভাবে ঠিক এক্স্যাক্টলি এইভাবে কাজ করছে না, সে কাজ করছে মাঙ্গলিক সমস্যার সৃষ্টি করছে কিন্তু তার এফেক্টটা অন্যভাবে পড়ছে। দ্বাদশে মঙ্গল সে সমস্যাটা অন্যভাবে দিচ্ছে, কিন্তু চতুর্থ মঙ্গল কিন্তু আবার পারিবারিক বিবাহ বাধা দিচ্ছে না, কিন্তু চতুর্থ মঙ্গল হচ্ছে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যেটা সেই সুখ স্বাচ্ছন্দ্যে বাধা নিয়ে আসতেছে। এখানে আমি একটু উত্তর দিই। যেমন অষ্টমে মঙ্গল, অনেক জায়গায় আমরা শুনি যে বিবাহ করে আসতেছে পাত্র পাত্রী, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে পাত্র মারা গেছে না পাত্রী মারা গেছে। জি জি স্যার, এটা ঘটনা আমরা পাচ্ছি। জি, ধরেন বিয়ে করে আসছে 7 দিন যায়নি, একজন গলায় দড়ি দিয়েছে আর একজন বিষ খাইছে, একটা কিছু ঘটিয়েছে। বা ধরুন বিবাহ করে আসছে কিছুদিন যেতে পারেনি, ওই স্বামীকে দোষ দিয়ে বা স্ত্রীকে দোষ দিয়ে মামলা করে দিয়েছে কোর্টে। এটা ওই আমাদের সাধন বাবু ভালো বুঝবেন, যেহেতু উনি অ্যাডভোকেট মানুষ আছেন, উনি ভালো বুঝবেন। ধরেন এরকম ঘটিয়ে দিছে। আর দ্বাদশে মঙ্গল বিয়ের পরে ওই যে বললাম যে শুধু ব্যয় আর ব্যয় হচ্ছে, যত রকমের ব্যয় তত রকমের ব্যয় হচ্ছে। কারো বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়, কারো বিবাহের পরে ভাগ্যের অবনতি হয়, কারো বিবাহের পরে সংসার ভেঙে ছারখার হয়ে যায়, সেটি চতুর্থে মঙ্গল। যে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর সাথে সম্প্রীতি থাকে না, ওরা দুইজনই শুধু আরে আমি তোমারে ভালোবেসে বিয়ে করেছি, তুমি ছাড়া তোমার আবার বাপকে মাকে তোমার ভাইকে বোনকে এতগুলো তো তখন বলনি, এখন এতগুলো কোথা থেকে আসছে? এই মাঙ্গলিক দোষ করে হচ্ছে ওইগুলো যে আরে তোমাকে ভালোবেসে মালা গলায় দিছি, এখন এসে দেখতেছি এত বড় সংসার, এই ড্যাক ভরা ভাত কে রান্না করবে? তুমি রান্না করে খাওয়াবে তোমার ওগুলোকে, উপায় নেই, নিয়ে আলাদা বাসা ভাড়া করে দৌড়াতে হবে। এই মানে ভাবপতির যে ফলাদেশ রয়েছে সেই সঙ্গে কোন ভাবপতির সাথে কানেক্ট হয়েছে, শুধু বুধ আর রাহু বাদে এই দুটি তার মঙ্গলের মাঙ্গলিক শক্তিকে দুর্বল করে দেয়। আর বাকি যে গ্রহগুলো তার অবস্থান অনুযায়ী, লগ্ন সাপেক্ষে শুভাশুভ অনুযায়ী, এমনকি তার ভাবপতি অনুযায়ী কানেক্ট হলে যা হবে, হয় কানেক্ট হয়ে ধরেন সপ্তমে মঙ্গল অষ্টমপতি কানেক্ট হয়েছে পাপ গ্রহ, বা দ্বাদশপতি কানেক্ট হয়েছে, তাহলে কি হবে? ওই যে বললাম যে ব্যয় বাড়বে। অষ্টমপতি কানেক্ট হলে ওই মামলা মোকদ্দমা ঝুট ঝামেলা হবে, ষষ্ঠপতি কানেক্ট হলে বিয়ের পরে ওই রোগ যন্ত্রণা বাড়বে। এই তো স্যার আমি স্যার ওই কুষ্টি বিচার করতে গিয়ে স্যার দেখলাম স্যার অষ্টমী মঙ্গলের তো সেই প্রভাব। আমি তো স্যার যখন আমাদের ক্লাস করাইছিলেন স্যার তখন এই ক্লাসটা আপনি নেন নাই স্যার, মানে আপনি না নেওয়াতে আমরা সেভাবে ক্লাসটা পাই নাই। তো স্যার আমি প্রথম দিকে যখন দেখলাম যে অষ্টমী মঙ্গলে আসলে যে রকম নেগেটিভ হওয়ার কথা সেরকম ভাবে নেগেটিভটা হচ্ছে না, তো আমি তখন একটু চিন্তা ভাবনা করতে লাগলাম যে আসলে অষ্টমী মঙ্গলের প্রভাবটা কিরকম। সেক্ষেত্রে অগ্রিম প্রেডিকশন না করে এক দুইটা কথা বলে ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নেওয়ার চিন্তা। সর্বশেষ যেটা হলো স্যার, আমি দেখলাম সিংহ লগ্ন, মিনে বসে আছে রাহু মঙ্গল। তো আমি আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন তো স্যার যে খুব বেশি হবে, খুব প্রভাব হবে। কিন্তু আবার চিন্তা করলাম রাহু যে ঘটনাটা চাপাই দিতে পারে বা অষ্টমী মঙ্গল যে সেই অর্থে সমস্যার সৃষ্টি করে না, এটা আমি ভাবি নাই। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি শুধু যে মীন রাশি তো জলরাশি, মঙ্গল সেখানে জলে গিয়ে পড়লো অগ্নি, হয়তো কিছুটা শান্ত হয়ে যাবে, দেখি মানে ক্লায়েন্টকে বলি। তো এটা করতে গিয়ে দেখা গেল না তাদের মধ্যে যথেষ্ট মানে সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ বা প্রেম ভালোবাসা পরিবার পরিবার জন্য যথেষ্ট সুখী আছে, কিন্তু অন্য দিক দিয়ে সেটা এফেক্ট করছে তাদের অসুস্থতা, মানে গোপনীয়তা, রূপ টুক এই সেই এগুলা সমস্যা আছে, চিস্টে আছে তার ওয়াইফের জরায়ুতে, এরকম সমস্যা টমস্যা আছে। তো এই প্রবলেম সৃষ্টি করছে না। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম স্যার আসলে অষ্টমী মঙ্গল ওই রাহুযুক্ত হলে অঙ্গারদোষ হয়ে একদম মানে মামলা মোকদ্দমা হয়ে যায়, ব্যাপারটা এরকম না। এটা মূল বিষয়টা অনুধাবন করলাম, যদিও আমি ওই অনেক কিছু পেয়েছি নিজের থেকে, চিন্তাটা পরিপূর্ণ ছিল না স্যার, আজকে পরিপূর্ণ চিন্তা হয়ে গেল স্যার। হ্যাঁ, যেমন ধরেন কর্কট লগ্ন, মঙ্গল কুম্ভে অষ্টমী, তাহলে শনির ঘর। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রাহু যুক্ত, তাহলে রাহু
মূল ত্রিকোণের শান্ত অবস্থানে। তাহলে শান্ত রাহু, সে শান্ত রাহু না, তাহলে শান্ত রাহু মঙ্গল সেখানে গেছে, তাহলে ওই মঙ্গলকে কিন্তু পিষে মারবে না, সে কোলের মধ্যে নিয়ে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু যদি মিথুনে মঙ্গল আর হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, মিথুনে মঙ্গল বৃশ্চিক লগ্ন মানে অষ্টমে মঙ্গল, এখানে যদি রাহু যুক্ত থাকে তাহলে রাহু তুঙ্গস্থ। ওই রাহু কিন্তু কোন রকম মঙ্গলকে বোঝানোর চেষ্টা করবে না, গলা টিপে ধরবে, তুই যা করতেছিস বাপ এইরকম ধরে ছুঁড়ে মেরে দেবে, যাও। যদিও মিথুনে মঙ্গলও কিন্তু শক্তিশালী, তখন যখন মঙ্গল শক্তিশালী বা মঙ্গল ট্যালেন্টেড, ও তখন দুজনের লড়াই চালাবে, লড়াই চালালে তখন দুজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যাবে। কিন্তু যদি বৃষে হয়, ধরেন তুলা লগ্ন, বৃষে অষ্টমে মঙ্গল, রাহু যুক্ত, তাহলে রাহু এখানেও তুঙ্গ গৃহ, তাহলে তুঙ্গ গৃহ শুক্রের গৃহে, শুক্র দৈত্যদের কুলগুরু, সেখানে সে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে, দৈত্যদের উপর প্রভাব বিস্তার করছে, মঙ্গলে পরে তো করবেই সে। তখন কি হবে? তো এই মিথুনের আর বৃষের যদি আমরা একটু অনুধাবন করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কি হচ্ছে, ফলাদেশ কি হচ্ছে। ওই যে বলছে না, অষ্টমে মঙ্গল মানে কিছু করার নেই, জ্যোতিষের বাপেরও কিছু করার নেই, যাও তোমাদের যা আছে তাই ঘটে যাবে, এই বলে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এটি কিন্তু সমাধান হলো না, এটি কিন্তু জ্যোতিষ হলো না। জ্যোতিষ মানে আপনার সমাধানের মানে যুক্তিসঙ্গত এমন কথা উপস্থাপন করতে হবে যেন সে আরেকজন জ্যোতিষের কাছে গিয়ে সে যখন বলবে যে অষ্টমস্ত মঙ্গল এমন অবস্থান তৈরি করেছে, করবে, অমুক বলে দিয়েছে, যে এর কোনো প্রতিকার টান নেই, তোমরা পারলে ঈশ্বরকে ডাকো, না হলে ডেকে না, তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, এই কথা বললে ভালো হবে না? ওই অষ্টমে মঙ্গল আপনার এই কারণে হয়েছে, আপনারা এই কারণে আপনারা এর প্রতি মানে প্রতিরোধ ব্যবস্থা নিন। যেমন আমি দেখেছি আমার চলার পথে, আমি যদি কাউকে প্রেডিকশন করি, কিছু কিছু লোককে বলতে হয় যে আচ্ছা আপনারা একটু আরো দুই একজন জ্যোতিষ একটু দেখিয়ে নিয়ে তারপরে এই জিনিসটা কিনেন। কিন্তু সেই জ্যোতিষ যদি আমার প্রতিকারের সঙ্গে সম্মত না হয়, তাহলে আপনি তার কাছে একটু উপস্থাপন করবেন যে একজন জ্যোতিষ এই জিনিসটা বলছিল, এই জিনিসটা এইভাবে কাজ করে, মলমটা এইভাবে লাগালে, মানে যদি সোজাভাবে মালিশ করি তাহলে আমাদের হাড় বাঁকাটা এই সোজা হবে, আর যদি আড়ুভাবে মালিশ করি তাহলে ওই হাড়ের যে বাঁকাটা আরো বাড়বে। অর্থাৎ আপনারা এইভাবে মালিশটা করেন, মালিশটা সোজাভাবে করেন, আমি এই কথা বলছি। তো এই কথাটা একটু উপস্থাপন করবেন, দেখবেন। আমি দেখেছি আমার এই 24 বছরের জীবনে যে এই উপস্থাপন যখন গিয়ে করেছে, উনি যে প্রতিকার করেছেন সেই জ্যোতিষ, সেই প্রতিকারটা কেটে বরং জিজ্ঞেস করেছে এটা কোন জ্যোতিষ করেছে রে, তো বলছে ইনি জ্যোতিষ তো না। আর আমি সবসময় বলি যে যদি বলেন তাহলে আমার নাম বলবেন না, বলবেন যে ওই আমাদের বাড়ির পাশে করতো বা বাড়িতে আসছিল বেড়াতে, সে এসে দেখছে, সে এই ধরনের কথা বলছে, আসলে স্যার দেখেন তো এটা কি মানা যায় কিনা। তো উনিও যেহেতু আমার ক্লায়েন্ট আমার কাছে আসছে, উনি ওইভাবেই উপস্থাপন করবে। উপস্থাপন করার পরে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে উনার প্রতিকারটা কেটে দিয়ে পুনরায় আমারটার সাথে সম্প্রীতি বা সখ্যতা উনি তৈরি করেছেন, অথচ আমার নাম কিন্তু শোনে নাই। অথচ আমাদের জ্যোতিষ সমাজ কি করে যে আরে আমি দেবাশিস রায় লালমনিরহাট থেকে বলছি, আমার কথা যে বলেন যে আমি এই প্রতিকার বলে দিছি। এইবার ভাবলো দেবাশিস রায় লালমনিরহাটের তো কিং, আরে শালার ওর প্রতিকারটা যদি উল্টায় দিই তাহলে আবার দেবাশিস রায় হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্সে বসে, এত বড় জুয়েলার্সে বসে, তো সেখানে বসার পরে এই প্রেডিকশন দেশে যদি এটা উল্টায় দিই তাহলে তো একটা মহাবিপদ হয়ে যাবে, তার থেকে কেটে দিয়ে লেখি। তো এই যে ভয় দিয়ে কেটে দিয়ে লেখা, বা ধরুন সাধন বাবুর মতো একজন অ্যাডভোকেট আর একজন নর্মাল অ্যাডভোকেট, তো নর্মাল অ্যাডভোকেট একজন কোন রকমে ওকালতি পাশ করেছে, বার কাউন্সিল কেবল পেয়েছে, অভিজ্ঞতাই নেই, উনি একটা সাজেশন দিয়েছে, ওনার নামটা যদি বলে তাহলে সাধন বাবু কি করবে? ঠাস করে বলবে যে এই তুমি যাও, তোমার মামলা আমি করবো না,
তুমি যে তাকে দিয়ে করাও, এই কথা বলবে না। কিন্তু নাম না বলে যদি বলা হয় যে স্যার আমার বাড়ির পাশে এক ভদ্রলোক চা খেতে খেতে পরিচয় হয়েছিল, আমি তো এই ঝামেলাগ্রস্ত, তা উনার সঙ্গে আলাপ করতেছিলাম চার দোকানে, আলাপ করতে লাগলে শেষে বলল তোমার আইনটা এই আইনে এত নাম্বার ধারাতে এইভাবে যদি আর্জিটা লেখা হয় তাহলে তুমি হয়তো এই মামলাটায় জিততে পারো। তা স্যার এটা উনি কিভাবে বললো, উনি কি উকিল নাকি আমি তো বুঝতে পারলাম না, স্যার আপনি একটু বলেন তো। এই কিন্তু সাধনবাবুর মস্তিষ্ক ঘুরে গেল। হতেও পারে উনি উকিল নয়, উনি ব্যারিস্টার, কারণ চার দোকানে তো সব শ্রেণীর লোক চা খাচ্ছে। কার কথা বলেছে বলে তো নাই, নাম তো বলে নাই, কিন্তু নাম বলে নাই, চিনিও না জানিও না, সেইটার ইফেক্ট আর যেটা জানি সেটার ইফেক্ট, এটা পার্থক্য করতে হবে। আমাকে অন্ধকার জায়গায় সাপে কামড়েছে, সেটা বিষধর সাপে কামড়েছে না ধোঁড়া সাপ বা মাটি সাপ। আমরা মেটে সাপকে ছোটবেলায় যখন ওই জাল দিয়ে মাছ ধরতাম তখন মেটে সাপ বাঁধলে লেজ ধরে এরকম ঘুরাতাম, কয়েক ঘুরলি দিয়ে তারপরে ছুরি মেরে দিতাম। কিন্তু ওই রকম যদি কাল সাপকে আমি লেজ ধরে ঘুরাতে যাই তাহলে সে যে সবল মারবে না তার নিশ্চয়তা কোথায়। আরেকটি কথা বলে নি মাঙ্গলিক দোষের ক্ষেত্রে, জ্যোতিষ হচ্ছে জ্যোতি যোগীশ। গত উচ্চতর শিক্ষায় কিন্তু আমরা বই পড়া শিখেছিলাম। জ্যোতি যোগীশ পেতে বা ঈশ্বরের জ্যোতি পেতে আমাদেরকে যেমন প্রাণায়াম করার সময়, কিন্তু যখন প্রাণায়াম করি আমরা নির্জন কক্ষে বসে আমরা চোখ বন্ধ করে শ্বাস টানি, চোখ অটো বন্ধ হয়ে যায়। ইভেন কি আপনারা প্রত্যেক ধর্মের ধর্মীয় সাধনার ক্ষেত্রে দেখবেন, যেমন আমরা যখন আজান দেই আল্লাহু আকবার আল্লাহ, দেখেন চোখটা অটো বন্ধ হয়ে যাচ্ছে আর কানে আঙ্গুল দিচ্ছি। কেন দিচ্ছি? মানে বাইরের শব্দ যেন আমার কানে প্রবেশ না করে, আর আমি যেটা বলছি শুধু সেটাই মানব শুনবে। অর্থাৎ জ্যোতিষের চেয়ারে বসলে আপনার বাইরের কান বন্ধ করতে হবে, চোখও বন্ধ করতে হবে। তার চেহারা দেখে বিচার করলে হবে না যে উনি শুট পরে আসছে বিধায় উনি শিক্ষিত মানুষ, উনি গলায় শোনাচ্ছেন আছে বলে উনি ধনী মানুষ, এটি ভাবলে হবে না। শোনাচ্ছেন কিন্তু ধার করে উপরে আসতে পারে, বা ইমিটেশন করলেও আপনি স্বর্ণের কিনা বুঝতেও পারবেন না, এটা কিন্তু বুঝতে হবে। আবার মার্কা পাথর আরো চকচক করে বেশি, তো মার্কা পাথর পরে আসছে, ওরে বাবা এর নার হাতে দামি পাথর আছে, তাহলে ইনাকে কিভাবে দিব, এই বিবেচনা করলে সে জ্যোতিষ হবে না, গ্যারান্টি। নামের আগে জ্যোতিষ লিখবে কিন্তু প্রকৃত জ্যোতিষ হবে না। তো এই মাঙ্গলিক দোষ কখন যোগযুক্ত হচ্ছে, ওই যে বললাম যে বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট বা ভাগ্যপতি যুক্ত, ভাগ্যপতি দৃষ্ট, যদি ভাগ্যপতি শুভ হয়ে থাকে। এবার ধরেন মিথুন লগ্ন, মিথুন লগ্নের অষ্টম এবং নবমপতি শনি। কি আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে শনিকে কি বলেছি? কিছুই না। তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে শনি অষ্টম পতিত্ব দোষ আগে, তারপরে ভাগ্যপতি। তাহলে ধরেন মিথুন লগ্নের ভাগ্যপতি শনি যুক্ত মঙ্গল বা শনিদিষ্ট মঙ্গল, তাহলে তার ভিতর কি অষ্টম পতির গন্ধ থাকবে না? কি থাকবে না থাকবে না? এটা বুঝতে হবে। এটি যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে মাঙ্গলিক দোষ পেয়ে আমরা ভয়ও পাবো না, আর ঢালাও ভাবে রক্ত প্রবাল দিয়ে মানুষের ক্ষতি সাধনও করব না। টিটু স্যার কিছু বলেছিলেন, আমি শুনতে পাইনি। না স্যার, আমি কিছু বলিনি। তা বলেন কিছু। আমি আগে ওই আমাদের যারা মাঙ্গলিক সম্বন্ধে কি প্রশ্ন আছে একটু জেনে নিই, কি প্রশ্ন আছে তাদের, তারপর বলবো। হ্যাঁ তাহলে জানেন। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি যদি মারক হয় কোন লগ্ন সাপেক্ষে, সেই ক্ষেত্রে কি ফল আসবে? সে নৈসর্গিক শুভকারক গ্রহ মারক হতে পারে, বা মানে একমাত্রই মারক হতে পারে, ধরেন হলো মারক, কিন্তু বৃহস্পতি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে সেই মারামারিটা আরো বেশি করবে না, কখনোই না। যার জন্য বৃহস্পতি ভিন্ন, মানে বৃহস্পতি ভিন্ন বাকি গ্রহকে ভাব অবস্থান অনুযায়ী বিচার করতে বলা হয়েছে।
বৃহস্পতি ভিন্ন বাকি গ্রহকে ভাব অনুযায়ী বিচার করতে বলা হয়েছে, আর হচ্ছে রাহু আর বুধকে আগে প্রাধান্য দিয়ে তারা দৃষ্ট বা যুক্ত আছে কিনা সেটিকে রেখে তারপরে হচ্ছে ভাব অনুযায়ী বিচার করতে বলা হয়েছে। ক্লাসের সারমর্ম সেই। স্যার এখানে একটা কথা আছে, এই মঙ্গলিক দোষটা কেন বিবাহে বিলম্ব ঘটাবে? কারণ মঙ্গলের যে কারুকার্যতা আছে গ্রহে, সেটার ভিতরে তো বিবাহের কিছু নাই স্যার, আমি যতটুকু জানি, যদি ভুল হয় আর কি। বিবাহটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান, মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক অনুষ্ঠান। এটা সেই অনুষ্ঠানে বাধার সৃষ্টি করছে। তার মানে কি 7 পাকে ঘোরা হচ্ছে না, এটাই বাধার সৃষ্টি করছে। জি স্যার, এটা হচ্ছে অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান। স্যার সবার উদ্দেশ্যে একটা মেসেজ আমি দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, মেসেজটা হচ্ছে আপনারা যারা ভিডিও বন্ধ করে রাখেন তারা ভিডিও খোলা রাখবেন, একটা প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হচ্ছে আপনারা ক্লাসের ভিডিও দেখবেন, ভিডিওতে শুধু মানে স্যারেরা, স্যার আছে, আমি আছি, নিনু স্যার আছে, ডিটো স্যার আছে, আমরা কি পড়াই সেটা দেখবেন না। আপনারা আপনাদের যে ভিডিওতে আপনাদেরকে কেমন দেখাচ্ছে বা আপনাদের ব্যাকগ্রাউন্ডে কি কি উঠে আসছে, কারণ এই ভিডিও তো ইউটিউবে ছাড়ছে, আমি ফেসবুকে ছাড়ছি, তো স্যারের কালার্স লাইফে আসছে, তারপরে আপনার স্যারের নিজস্ব ইয়েতে আসছে, এটা কিন্তু একদম অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তো আপনার কোনো মানে কি বলে স্যার প্রাইভেসি হচ্ছে কিনা, তো আপনার অবস্থানটা যেন সেই জায়গায় হয়, যেন আপনার প্রাইভেসিটা ওপেন হয়ে না যায়। তো এই জিনিসগুলো আপনাকে মানতে হবে। ক্লাসটা কিন্তু আমরা যদিও অনলাইন ক্লাস, তারপরও এটা কিন্তু করতে হবে যে আপনি কোথায় বসে ক্লাস করছেন, সেটা আপনার কি দেখাচ্ছেন পাবলিককে, এটার উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করছে যে আপনি ইন ফিউচার আপনি অ্যাস্ট্রোলজার হিসেবে কি করবেন কিনা। ঠিক আছে, সবগুলাই কিন্তু গ্রহের ব্যাপার। তো আমি আমি নাম মেনশন করছি না। তো আমি সবাইকে অনুরোধ করব, শুধু মানে ক্লাস দেখবেন না, ভিডিওতে নিজেদের অবস্থানটা কেমন দেখাচ্ছে সেটাও দেখবেন। আর যারা বন্ধ করে রাখছেন তারা দেখবেন যে এটা আপনাদের জন্য আমি অনুরোধ না করলেও আমার চলে, কারণ এতে আমার কিছু যায় আসে না। আমাদের সময় স্যার একজন শিক্ষক ছিল, ওনার নাম ছিল বাবরু মিয়া স্যার। উনি, আমরা যখন ক্লাসে পড়া মিস করতাম স্যার, তখন উনি বলতো যে আচ্ছা তুমি একটু দাঁড়িয়ে থাকো। তো ক্লাস শেষে বলতো সবাই মিলে আসো আমরা দোয়া করি, কারণ আমি বাবরু মিয়া এম এ পাস, উনি এম এ পাস ছিলেন, উনি খুব করতো যে আমি বাবরু মিয়া এম এ পাশে আজকে অত্যন্ত খুশি হয়েছি যে অন্তত একটা ছেলে পাওয়া গেছে যে এই ক্লাসের সে এম এ পাস করবে না, আমার প্রতিযোগী একজন কমে গেল। উনি এইভাবে ট্রল করে শাস্তি দিত স্যার। তো আমি না বললেও পারতাম, বলছি এই কারণে যে যদি ভিডিও বন্ধ রাখেন তাহলে আমি অন্তত বলতে পারবো, স্যার তো এই কথা বলবে না, আমি বলতে পারবো যে আমার প্রতিযোগী একজন কমে গেল। জয়ন্ত বাবু, আমাদের আপনাদের কাছে মনে হয় সম্ভবত ধরেন একজন শিক্ষার্থী, তার কথা মনে পড়ে গেল, কিশোর কুমার, জ্যোতিষ শিক্ষার্থী কিশোর কুমার নামে তার একটা ফেসবুক আইডি আছে। তো ইনি ক্লাস করতেন, মানে ধরেন হ্যাঁ একটা বাড়িতে লজিং থাকতেন। লজিং মানে তো বোঝেন, তার বাচ্চা কাচ্চাদের পড়াতে হয় এবং সেই বাড়িতে থাকতে হয়। তো তারা একটা বারান্দায় একটি খাট মানে মাচার মতো দিয়েছে, উপরে জায়গা কম, মশারিও উঁচু করে টানানো যায় না। তো সেখানে বসে বসে সে কিন্তু কষ্ট করে ক্লাস করতেন। তো ক্লাস করে কি হয়েছে, ধরেন মশারি টানানো থাকতো, ওই ক্লাসের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে মশারি টানানো থাকতো, মশারিটা উঠায়নি, বিছানাপত্র ঢিপ দেওয়া থাকতো, সেখানে বসে সে ক্লাস করতো। এখন কিন্তু সে ধরেন জ্যোতিষ হয়েছে, এমনকি বড় বড় ডিগ্রিও ভারত থেকে এনেছে, ইতিমধ্যেও এনেছে। তো ডিগ্রিধারী জ্যোতিষ, চেম্বারও করছে। কিন্তু কথা হচ্ছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। এই সেই আচারে যদি হবে লক্ষ্মীর আগমন আর বিচারের দ্বারা হবে পাণ্ডিত্য, তো সেই আচারে আসলে লক্ষ্মী যে কতটা বসতি স্থাপন করেছে সেটা কিন্তু ওখানেই বুঝতে হবে। এমনকি ওই ব্যাচের যারা চেম্বার করছেন, যেমন নড়াইল সুফল বিশ্বাস, ইনি কিন্তু ধরেন হ্যাঁ সফল হতে পারছেন না, নাম সুফল কিন্তু সফল হতে পারছেন না। কেন? উনি বলছেন যে স্যার কি করব, কিভাবে 4000 টাকা চেম্বার ভাড়া দেব। তো এই যে 4000 টাকা চেম্বার ভাড়া নিয়ে চিন্তা করছে, তাহলে সে মানুষ তো বলবে যে আমরা ভাগ্য ফল প্রত্যাশী, আমরা আমাদের ভাগ্য কেমনে পরিবর্তন করবে উনি।
এটি তো আগেই বলবে। তো আমাদের একটু স্যুট টুট পরে না থাকি, অন্তত যে পোশাক পরে থাকি একটু কলারটা দিয়ে রেখে একটু অন্তত সেই রকম ভাবে আমরা যদি ক্লাসটা করি, তাহলে এখান থেকেই কিন্তু আপনাদের ভিত শুরু হচ্ছে। আর যদি ধনঞ্জয় বাবুর মতো হন, কোনো রকমের দরকার নেই, কারণ হচ্ছে উনি এমনি গুরু, এমনি পুরোহিত, উনার ওখানে হাজারো লোকের সমাগম। এই হাজারো লোককে যদি শুধু এই জ্যোতিষের একটু সূত্র জেনে, কিছু কথাবার্তা জেনে যদি বলা হয়, এই তোমার বাচ্চাটাকে দেখতে তো কেমন লাগছে, ওকে নিয়ে তুমি পরবর্তীতে আমি যখন বিকালে পূজার অন্তে, বিকালে যখন ফ্রি থাকি তখন নিয়ে এসো, ওই তখন নিয়ে আসলে ধরেন একটা কিছু দিয়ে দিলে কিন্তু সুন্দর একেবারে রমরমিয়ে চলবে। এক্ষেত্রে কিন্তু পোশাক আরো, ওনার চুলটা বরং আরো এলোমেলো করে রাখলে একেবারে ফুল তান্ত্রিক সেজে গেলে বরং আরো ভালো। যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট না করি, সরি আমি নাম উল্লেখ করে কথা বলেছি তার জন্য। তো টিটু স্যার কি বলতে চেয়েছিলেন বলেন। টিটুদার বাবু আপনি কিছু বলেন, যেটা বললাম এটা। আচ্ছা স্যার, ঠিক আছে বলছি স্যার। আচ্ছা, এই আমাদের তাদের কি প্রশ্ন, আর কারো কোনো প্রশ্ন আসেনি এই মাঙ্গলিক সম্বন্ধে? প্রশ্ন ক্লাসের পক্ষে বা বিপক্ষে কিছু আছে কিনা আপনি সেটি বলেন। স্যার আপনি একটু সময় পেলে তৃতীয় মঙ্গল হইলে কি একটু আমাকে বুঝাই দেবেন, আমার একটু ব্যক্তিগত। আচ্ছা আমি একটু বলে দিই। আচ্ছা আমি একটু মাঙ্গলিক দিক সম্বন্ধে অতি সংক্ষেপে আজকের ক্লাসটা যে প্রিন্সিপাল শিক্ষা, সে সম্বন্ধে আমি 5 মিনিট একটু বলে দিই। মাঙ্গলিক দোষ আর মাঙ্গলিক যুগ। মাঙ্গলিক যুগটা তখনই হবে আমাদের মঙ্গল লগ্ন সাপেক্ষে শুভ হতে হবে এবং বৃহস্পতি কারেক্ট থাকতে হবে। আর মাঙ্গলিক দোষটা হবে যদি লগ্ন সাপেক্ষে মঙ্গল পাপ হয়, তখন এই 1, 4, 7, 8, 12। আচ্ছা এবার ধরেন মঙ্গল চতুর্থে বসলো, তখন মাঙ্গলিক দোষটা কোন দিকে এফেক্ট হবে? মঙ্গল সপ্তমে বসলো কোন দিকে এফেক্ট হবে? মঙ্গল অষ্টমে বসলো কোন দিকে এফেক্ট হবে? এটা স্যার ভালোভাবে আলোচনা করেছে। আমি একটু জিনিস একটু দরজা লাগিয়ে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখেন ধনুলগ্নের সপ্তমী মঙ্গল, এবার তুলা লগ্নের সপ্তমী মঙ্গল বিবাহে বাধা দিবে। তো ধনুলগ্নের সপ্তমী মঙ্গল বিবাহে কতটুকু বাধা দিবে, আর তুলা লগ্নের সপ্তমী মঙ্গল কতটুকু বিবাহে বাধা দিবে, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, সপ্তমী মঙ্গল বিবাহে বাধা দিবে, এবার ধনুলগ্ন সাপেক্ষে বিবাহে কতটুকু বাধা দিবে, আর তুলা লগ্ন সাপেক্ষে কতটুকু বাধা দিবে। এটা এই দুটি উদাহরণ দিয়ে ঠিক ভালোভাবে বুঝে যাবেন একটা ঘর কিভাবে সঠিক বিচার করা হয়। ধনুলগ্নের মঙ্গল পঞ্চমপতি সপ্তমে বসে আছে, বসে ধনুতে দৃষ্টি দিচ্ছে, সপ্তমী মঙ্গল বিবাহ বাধা। কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে দেখেন ধনপতি প্লাস সপ্তমপতি, ধনুলগ্নের ক্ষেত্রে পঞ্চমে মঙ্গল শুভ মঙ্গল, এই বাধাটা কতটুকু দিবে, আর তুলা লগ্নের ক্ষেত্রে মারক মঙ্গল বিবাহে বাধাটা কতটুকু দিবে। বলেন স্যার ধনুলগ্নের ক্ষেত্রে যদি স্যার মঙ্গল এখানে মাঙ্গলিক দোষ না হয় স্যার, যোগ হয় স্যার, তাহলে বিবাহে স্যার সাহায্য করবে স্যার, বিবাহে অতটা বাধা ক্লিপ করবে না। আর বৃহস্পতি যুক্ত নেই, কোনো ধরে নিলাম বৃহস্পতি কোনটার ক্ষেত্রে যুক্ত নেই বা কোনটার ক্ষেত্রে রাহু যুক্ত নেই, জাস্ট শুধু মঙ্গলকে নিয়ে চিন্তা করেন। শুভকারক গ্রহ হিসেবে স্যার শুভ ফল দেবে স্যার, যেহেতু লগ্ন সাপেক্ষে শুভ। হ্যাঁ, এটা স্যার মাঙ্গলিক দোষ না হয় যোগ হবে স্যার, এবং সেক্ষেত্রে বিবাহে বাধা স্যার মানে অতটা দিবে না স্যার। তুলা লগ্নের ক্ষেত্রে
এটা ওই ধনু লগ্নের থেকে মানে বেশি মানে ইয়া দিবে স্যার, বাধা দিবে স্যার। এই চেষ্টায় তুলা লগ্নের ক্ষেত্রে বেশি বাধা দিবে, বাধা দিবে। কিন্তু তখন যদি এই মঙ্গলের উপরে রাহু দৃষ্টি থাকে তখন বাধা একটু, তুলা লগ্নের ক্ষেত্রে যদি সপ্তমে মঙ্গল রাহু দৃষ্টি থাকে তখন একটু বাধাটা কম আসবে। বৃহস্পতি যুক্ত থাকলে আরো মঙ্গল একদম শান্ত হয়ে যাবে। তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যদি যুক্ত থাকে মঙ্গল সপ্তমে বৃহস্পতি মঙ্গল, তখন মঙ্গল কিন্তু এই মাঙ্গলিক দোষ একদম শান্ত হয়ে যাবে। চেষ্টা আমাদের এইভাবে নিতে হবে। সেটাও আছে টিটুদা, আর একটু আমি বলি, যেমন এই ধনুলগ্নের পঞ্চমপতি মঙ্গল এই সপ্তমে গেছে, পঞ্চম হচ্ছে প্রেমের ভাব, তো প্রেম গেল সপ্তমে, তার মানে কিন্তু তার পূর্ব প্রেম, ঠিক আছে, তার প্রেম কিন্তু তার বিবাহে বাধা হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে, বাধা দিবে কিন্তু সেটা প্রেমের কারণে তার বিবাহে বাধা হতে পারে। আর সপ্তমে মঙ্গল, সপ্তম ভাব হচ্ছে আমাদের কামনা বাসনার জায়গা, তার কামনা বাসনা কিন্তু তার ওই ইয়েতে বিবাহে বাধা দেবে। যেমন অনেকেই আছে 100 বিবাহের প্রস্তাবনা হচ্ছে, 100 জায়গায় সে আলোচনা হচ্ছে, সে যাচ্ছে দেখছে, ছেলে হোক মেয়ে হোক, পছন্দ হচ্ছে না, না আমার পছন্দ হচ্ছে না, শেষ পর্যন্ত সবাই মিলে বলছে ঠিক আছে তুমি এই জায়গায় দেখলাম, এটা বিয়ে করলে করো, না করলে নেই। এইবার যেটা পেল সেটা একবারে ওই সার্চ বলছেন যে লক্ষ্মী ছাড়া হয়ে গেল আর কি। তো এটা কিন্তু সপ্তমী মঙ্গল অধিক কামনা, অধিক সৌন্দর্যের কামনা, অধিক মানে যাবতীয় যে লালসা, এগুলোও মানে তার মানে বিবাহে বাধার একটা কারণ হতে পারে, এটা আমার মনে হচ্ছে আর কি, বাপ সেটাই বলছে আর কি। হ্যাঁ, এই যে জয়ন্তবাবুর কথা একটা উত্তম প্রস্তাব মনে পড়লো। একবার জীবনে সম্ভবত চেম্বার করব তার আগের বছর, মানে 1999 সাল অথবা 2000 সালের হয়তো পড়েছে, বা 2000 সালের মাঝামাঝির দিকে বর্ষার সময় এক জ্যোতিষের কাছে গেলাম। জ্যোতিষের কাছে গিয়ে শেষে বললাম কি যে আমার একটা কাজের জন্য আসছি। প্রথমে আগে ফি দিয়ে দেখালাম, তো দেখানোর পরে শেষে বললাম আমি একটি মাত্র কাজের জন্য আসছি। কি কাজ? তা হচ্ছে আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে পারবো কিনা। তো হ্যাঁ পারবা। কত লাগবে? 75,000 টাকা লাগবে। তৎকালীন সময় 75,000 টাকা বললে বললাম যে স্যার এটা তো বেশি হয়ে গেল, 75 কে উল্টালে 57 হয়, সেটিও বেশি হয়ে গেল, এটা তো আমি দিতে পারবো না, তাহলে আমার স্বপ্ন আর পূর্ণ হবে না। তা বলছে যে তুই কত দিতে পারবি? তাই বললাম আমি কত না, আপনি কত নিয়ে আমার কাজটা করে দিতে পারবেন। তাহলে তুই এখন 17,000 টাকা দে। 17,000 কয় টাকা বললো সেটা যোগ করে দেখলাম শনির সংখ্যা, তো সেই কয়টা টাকা দে, আর হচ্ছে তোর কাজ হয়ে গেলে বাকি টাকা কিন্তু এসে দিতে হবে। তুই অনেক ধনীর মেয়েকে পছন্দ করেছিস, অর্থাৎ সেখান থেকে তুই বিয়েতে অনেক টাকা পয়সা পাবি, ওখান থেকে 1 ভরি স্বর্ণ বিক্রি করলে তোর বাকিটা হয়ে যাবে, এটা দিয়ে তুই আমার ইয়ে পরিশোধ করবি। এখন 17,000 এই কয়শো এই কয় টাকা দিয়ে দে। তুই একটানা বলে দিলে আমি ভাবছি যে আসলে কি করলাম। তা বলছে, তো একটু ভেবে শেষে বললাম হ্যাঁ আমি রাজি, কি কি লাগবে আপনার? তা বললো কি যে ওই পাত্রীর নাম লাগবে, বাবা মায়ের নাম লাগবে, আর ছবি লাগবে। তা আমি বললাম ছবি আছে, নাম আছে, বাবা মায়ের নাম নেই। তাহলে তো হবে না। তা আমি বললাম তাহলে তো আমার আশাও পূর্ণ হলো না, ওনারও টাকা কিন্তু ইনকাম হলো না। তো পরবর্তীতে উনি বলছেন যে ঠিক আছে ছবি হলে হবে, কিন্তু তোর চার্জ কিন্তু বাড়িয়ে দিতে হবে, তাহলে করে দিতে পারবো। আমি বললাম কত বাড়বে? তা উনি আবার ওই 7,900 না কত বললো, তাতে ওই সেই শনির সংখ্যা আসলো যে এই কয় টাকা বাড়িয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এটা দেব, তাহলে কবে আসবো? তা বলছে আজকে টাকা দিয়ে যা, ছবি দিয়ে যা, আর হচ্ছে তুই অমুক দিন আসবি। তা আমি ছবি একটা ভিউ কার্ড বের করে ধরলাম। সে ব্যক্তি এখনো বেঁচে আছে, এখনো দেখা হলে এই কথা বলে যে তুই ভিউ কার্ড বাদ দিয়ে তুই এখানে কেন যে বিয়ে করলি, মানে এমনকি আমার ওয়াইফকে দেখলেও এখনো বলে। তো
আমি কাকে বিয়ে করতে চাই, সে হচ্ছে চলচ্চিত্রের নায়িকা শতাব্দী রয়। তার সাইকেলে বসা যে ছবি, সাইকেল চালানো, ওই ছবির ভিউ কার্ড, আমি ওই কসমেটিকের দোকান দিতাম, ভিউ কার্ড তো বিক্রি হতো। তো সেই সূত্রে ওই ভিউ কার্ড দেখায় আমি বললাম যে হ্যাঁ, এই যে এনার নামেই আমি একে বিয়ে করতে চাই। হারামজাদা, তুই আমার সাথে আর কি করতে আসছিস? এই এর সাথে কি তোর মেলে নাকি? আপনি যে আগেই বললেন যে এই কয় টাকা হলেই মেলে, টাকা হলেই মিলবে, তাহলে এখন টাকা হলে মিলছে না কেন? আমরা একসঙ্গে আছি, এখনো একসঙ্গে আছি, কিন্তু এই কথাটি তারও মনে আছে, আমারও কিন্তু মনে রয়েছে। তো এই রকম যদি মানে বশীকরণ বা বিবাহের লালসা হয়, ওই যে কেদার বাবু যে কথা বললেন, সপ্তমে মঙ্গল কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর করে। আমি যা পাবো তাতে আমি তুষ্ট নই। ইভেন কি আমার এক স্ত্রী আছে, আমার ভালো লাগছে না, আরেকটা বিয়ে করি, ওরে আরেকটা বিয়ে করেও তুষ্ট নেই, আরো 2টা করি, না হলে অন্তত ওই দাস দাসী এগুলো রাখি। মানে এই রকম সপ্তমে মঙ্গল। সে যদি পাপযুক্ত হয় তাহলে আরো পাপ ফল দেবে, শুভযুক্ত হলে শুভ ফল মানে ভালো কথা বলে আনবে, পাপ ফল দিলে খারাপ কথা বলে আনবে, তবুও আনবে। ওই যে সমরেশ মজুমদারের কি যেন একটা উপন্যাস, মনে নেই তো, বিখ্যাত রাইটার সমরেশ বাবু। আবার আরো একজন হচ্ছে কি নিমাই ভট্টাচার্য, নাম মনে নেই, তার কি বলবো। দেখবেন যে ওই পতিতালয়ের ব্যাখ্যা দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, ও ইয়ে ওই বই নাম না বললে তা কিভাবে বলবো, মনে নেই। তো সেই ব্যাখ্যাকে এমন ভাবে তুলে ধরেছে, মানে এমন ভাবে উৎসাহিত করেছে। তো আসলে ওই কামনা বাসনা কাকে বলে, ওইগুলো পড়লে তারপরে বোঝা যাবে। তো যাই হোক, উপসঙ্গ থেকে আমরা চলে আসি। এটি যদিও জানার জন্য যে ওই জায়গা কি, আগুনে হাত দিলে আগুন গরম না ঠান্ডা না পূর্বে, সেটি বোঝানোর জন্য কিন্তু রাইটাররা ওটা লিখেছে, এটা বুঝতে হবে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুধাবন করার বিষয়, এটা শুধু স্যার বলে গেল হবে না। এই মাঙ্গলিক দোষে বিশেষ করে আপনাদের কিন্তু আগেই শেখানো হয়েছে, বা যদিও এই নতুন ব্যাচে শেখানো হয়নি, যে দশাপতি শুভ অন্তর্দশাপতি শুভ ফলাফল শুভ, দশাপতি অশুভ অন্তর্দশাপতি অশুভ ফলাফল অশুভ, দশাপতি শুভ অন্তর্দশাপতি অশুভ ফলাফল মধ্যম। এটা তো বলা হয়েছে, কি ফলাফল সেটা বলা হয়নি। তো ধরে নিন মাঙ্গলিক দোষ, আমাদের ধরে নিতে হবে মাঙ্গলিক দোষ। মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা কেমন যাবে, এটি বিচার করতে গেলে কি করবেন? এই ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল পঞ্চম এবং দ্বাদশপতি সপ্তমে আছে, তো পঞ্চম ভাব দ্বাদশ ভাবের গন্ধ এর ভিতর ঢুকবে, তারপরে মঙ্গলের দশা মঙ্গলের অন্তর্দশা বিচার করবেন না? করবেন? বোঝেন, একটু এই লাইনটা ভালো করে বোঝেন, এই নয়টা একটু ভালো করে বোঝেন, জীবনে আর মাঙ্গলিক দোষ পড়া লাগবে না কোনোদিন। পারলে ভিডিও অন করেন, আর না করলে সবাই অফ করে দিন। তো মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা যখন বিচার করব, তখন কিন্তু আমার পঞ্চম দ্বাদশপতির ফলাদেশকে আনতে হচ্ছে, না আনলে কিন্তু পঞ্চম এই মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশার ফলাফল লিখতে পারতেছি না।